আবু সাইদ হত্যা মামলায় 2 আসামির মৃত্যুদণ্ড, বাকিদের যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদে সাজা। রায়ে অসন্তুষ্ট শহীদদের পরিবার। গুমের মতো মানবাধিকার লঙ্ঘন বন্ধে কার্যকর অবস্থানে সরকার, জানালেন আইনমন্ত্রী। বর্তমান সরকারের 42 দিনে হয়নি ক্রসফায়ার। বগুড়া 6 ও শেরপুর 3 আসনের নির্বাচনে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। শেরপুরে জামায়াত প্রার্থীর ভোট বর্জন, নির্বাচন শান্তিপূর্ণ হওয়ার দাবি সিএসসি। এবং পরীক্ষামূলকভাবে ঢাকার কিছু মাধ্যমিকে সপ্তাহে 3 দিন অনলাইন ক্লাস, জানালেন শিক্ষামন্ত্রী। ইতিবাচক ফল পেলে প্রাথমিকের বিষয়ে সিদ্ধান্ত। আসসালামু আলাইকুম, স্বাগতম হোনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, আর পুরো সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে জানাবো বিস্তারিত। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় 2 পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। 3 জনের যাবজ্জীবন সহ বাকি 28 আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। রায়ে সন্তোষ জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। এদিকে ন্যায় বিচার না পাওয়ার কথা উল্লেখ করে আপিল সিদ্ধান্তের কথা জানায় আসামিপক্ষ। অনেকের সর্বোচ্চ সাজা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন আবু সাইদের বাবা মকবুল হোসেন। মোদাসির আলীর প্রতিবেদন। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলায় রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলায় গ্রেপ্তার রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়। পুলিশের অন্য 2 সদস্য আরিফুজ্জামান ও রবিউল ইসলাম এবং বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতিভূষণকে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। মামলার 1 নম্বর আসামি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি হাসিবুর রশিদ সহ 5 জনকে দেয়া হয় 10 বছরের সশ্রম কারাদণ্ড, আর 5 বছর করে 8 জন এবং 3 বছর করে 11 জনকে দেয়া হয় কারাভোগ। বেরোবির কর্মচারী আনোয়ার পারভেজ সাজা হাজতবাসের মেয়াদই পূর্ণ হয়েছে বলে গণ্য করেছেন ট্রাইব্যুনাল। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট বলে জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। যে ধরনের চার্জ ছিল তাদের ভূমিকা অনুযায়ী সেই সাজাগুলো হয়েছে বলে মনে হয়। যেসব চার্জ থেকে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে সেইগুলোর বিরুদ্ধে আমরা আপিল করার সুযোগ থাকলে সেগুলো পূর্ণাঙ্গ রায়ের কপি পাওয়া সাপেক্ষে আমরা সেটা সিদ্ধান্ত নেব। এদিকে রায়ে ন্যায় বিচার হয়নি বলে দাবি করে এর বিরুদ্ধে আপিলের ঘোষণা দেন আসামি পক্ষের আইনজীবীরা। আমরা এই রায়ে প্রত্যাশার নিরিখে অবশ্যই সংক্ষুব্ধ এবং আমরা আইনে নির্ধারিত সময়ের মধ্যে আপিল করে মহামান্য আপিল বিভাগ হইতে আমরা প্রত্যাশা করছি খালাস পাইব। এই রায়ে ক্ষোভ প্রকাশ করেছেন শহীদ আবু সাইদের বাবা মোহাম্মদ মকবুল হোসেন। যে 2 জনকে ফাঁসি দিয়েছে, 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে, এতে আমি সন্তুষ্ট নই। আরো লোকের ফাঁসি হওয়া উচিত ছিল। রায় ঘোষণার পরে আটক আসামিরা নিজেদের নির্দোষ ও পরিস্থিতির শিকার বলে উল্লেখ করেন। এতে ট্রাইব্যুনালে কিছুটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। বর্তমান সরকারের মেয়াদে দেশে কোনো ক্রসফায়ার বা গুমের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। তিনি বলেন, সরকার মানবাধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কোনো সুযোগ দেয়া হবে না। দেশের সরকারি ক্রয় ব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করতে জাতীয় সংসদে পাবলিক প্রকিউরমেন্ট সংশোধন বিল 2026 পাশ হয়েছে। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। জাতীয় সংসদে বিল পাশের আলোচনায় কথা বলার সময় বরাদ্দ নিয়ে বিরোধী দল, স্পিকার ও স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে তর্ক বিতর্কের সৃষ্টি হয়। বিরোধী দলের অভিযোগ, মাত্র 2 মিনিটে এই গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত তুলে ধরা সম্ভব নয়। বৃহস্পতিবার সংসদের জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ ও পুনর্প্রচলন বিল 2026 পাশের পর এই পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। আমাকে যে 2 মিনিট সময় দেওয়া হয়েছে অপ্রতুল। আমরা একদিকে 2 মিনিট পাচ্ছি, অন্যদিকে আনলিমিটেড টাইম দেওয়া হচ্ছে যারা উত্থাপন করছেন তাদেরকে। তাইলে ডিবেট কোথায়? এ সময় আলোচনায় অংশ নিয়ে সবকিছুই সংসদের বিধি অনুযায়ী পরিচালিত হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। রুলস অফ প্রসিজিওর অনুসারে আপনারা গেলে যথেষ্ট সময় আজকে পাবেন, কালকে তো খুব তাড়াহুড়ো হবে। তো সুতরাং মাননীয় বিরোধী নেতা এই যে 3 গুণ সময় চেয়েছেন, একজন বক্তৃতা দিবে 6 মিনিট, দেন মাননীয় স্পিকার
তবে এখন তো আপত্তি উত্থাপনের ক্ষেত্রে এই বিলটা হয়ে গেছে। পরে আইনমন্ত্রী সংসদে জাতীয় মানবাধিকার রহিতকরণ বিলটি উত্থাপন করলে সেটি কণ্ঠভোটে পাশ হয়। বিএনপি সরকার গঠনের পর একটিও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম হয়নি বলে জানান আইনমন্ত্রী। বাংলাদেশের ইতিহাসে মানবাধিকার লঙ্ঘনের শিকার সবচেয়ে বড় পরিবার হলো জিয়া পরিবার। বাংলাদেশের ইতিহাসে মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে বড় পরিবার হলো বিএনপি পরিবার। ৪২ দিনে বাংলাদেশের একটি মানুষও ক্রস ফায়ারের শিকার হয়নি। ৪২ দিনে একটি মানুষও গুমের শিকার হয়নি। মাননীয় স্পিকার, আইনগত সহায়তা প্রদান বিল সহ 10 বিল সংসদে পাশ হয়েছে। দেশের সরকারি ক্রয় সংক্রান্ত ব্যবস্থাকে আধুনিক ও সময় উপযোগী করতে জাতীয় সংসদে পাবলিক প্রকিউরমেন্ট সংশোধন বিল 2026 পাশ হয়েছে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বিলটি উত্থাপন ও পাশের প্রস্তাব করেন, পরে তা কণ্ঠভোটে পাশ হয়। সংসদে উত্থাপিত আকারে পাবলিক প্রকিউরমেন্ট সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো। ঢাকা 18 আসনের সংসদ সদস্য SM জাহাঙ্গীর হোসেনের লিখিত জবাবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জানান, 2030 সালের মধ্যে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য 6টি মেট্রো রেল প্রকল্পের অংশ হিসাবে এয়ারপোর্ট হতে কুড়িল পর্যন্ত MRT লাইন 1 এর নির্মাণ কাজ চলমান। মেট্রো চালু হলে উত্তরা যাতায়াত ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে বলেও জানান সড়ক পরিবহন মন্ত্রী। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। আপনাদেরকে ধন্যবাদ। শেরপুর 3 আসনে নির্বাচন ও বগুড়া 6 আসনে উপনির্বাচন ভোট গ্রহণ শেষে চলছে গণনা। সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত চলে ভোট। এদিকে শেরপুর 3 আসনের উপনির্বাচনে অনিয়মের অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী মোহাম্মদ মাসুদুর রহমান। তাহসিন তারিনের প্রতিবেদন। শেষ হয়েছে বগুড়া 6 ও শেরপুর 3 আসনের ভোট গ্রহণ। নির্ধারিত সময় সকাল 7:30টায় ভোট শুরু হয়, চলে বিকেল 4:30 পর্যন্ত। বগুড়ায় উপনির্বাচনে বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশাহ এবং জামায়াতের আবিদুর রহমান সোহেল প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল থেকেই চলে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ। পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে খুশি ভোটাররা। সুন্দর পরিবেশে আমরা ভোট দিতে পারছি এবং ভোটারবৃন্দ যে সুন্দরভাবে আসছে যাচ্ছে, ভোট দিচ্ছে, কোনো গন্ডগোল নাই, কোনো ভেজাল নাই, কোনো কিচ্ছু নাই। পরিবেশ খুব সুন্দর, শান্ত পরিবেশ, ভোট দিয়ে খুব ভালো লাগলো। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক সব সংস্থা ঐক্যবদ্ধভাবে কাজ করেছে বলে জানায় প্রিজাইডিং কর্মকর্তা। আমার এখানে এই ধরনের কোনো ঘটনাই নাই এবং কোনো লক্ষণও আমরা দেখছি না। আমরা আশা করছি খুব ভালোভাবে আমরা পার হতে পারবো। এদিকে শেরপুর 3 আসনে নির্বাচনের অনিয়মের অভিযোগে ভোট বর্জন করেছে জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী মোহাম্মদ মাসুদুর রহমান। বিকাল 3টার দিকে শ্রীবর্দী উপজেলা জামায়াতের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। নির্বাচন সুষ্ঠু হবে না, এটি আপনারা দেখেছেন, আমিও দেখেছি, আমাদের নেতাকর্মীও দেখেছে, জনগণ দেখেছে, ভোটাররা দেখেছে। এরকম পরিস্থিতিতে আমি নির্বাচনকে বয়কট করলাম এবং নির্বাচনকে বর্জন করলাম। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এদিকে বগুড়া 6 উপনির্বাচন ও শেরপুর 3 নির্বাচনে ভোট শান্তিপূর্ণ হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন। সকালে নির্বাচন ভবনে শেরপুর ও বগুড়ায় 2টি নির্বাচনে ভার্চুয়াল মনিটরিং পরিদর্শনে এসে তিনি এই কথা বলেন। এদিকে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে শ্রেষ্ঠ বিতর্কে আদালতের রায়ের অপেক্ষা করার কথা জানিয়েছেন তিনি। স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে সরকারের সঙ্গে আরও আলোচনার প্রয়োজন বলেও মত দেন CSC। এমআর আসাদের রিপোর্ট। বগুড়া 6-এর উপনির্বাচন ও শেরপুর 3-এর নির্বাচনের আইনশৃঙ্খলা তদারকি করতে ইসি ভবনে স্থাপন করা হয়েছে কেন্দ্রীয় মনিটরিং ব্যবস্থা। বাহিনীর সদস্যদের বডি অন ক্যামেরা ও CCTVর মাধ্যমে করা হচ্ছে তদারকি। সশস্ত্র বাহিনীর বিশেষজ্ঞ টিম এ কাজ তদারকি করছেন। মনিটরিং পরিদর্শনে আসেন CSC AMM নাসিরউদ্দিন। প্রত্যাশা করেন শান্তিপূর্ণ নির্বাচনের। ইলেকশন বলতে সারা বিশ্ব যা বোঝায়, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যা বোঝায়, সেটা আমরা দেখাইতে চাই জাতি। স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন সরকারের সঙ্গে আরও আলোচনার কথা। এখন এটা নিয়ে এখন কথা বলতে চাই না। ওটা সরকারের সাথে আমাদের বসতে হবে, অনেক আলাপ আলোচনার ব্যাপার আছে, আইন কানুন এই যে অধ্যাদেশ হয়েছে এগুলো পাশ করার ব্যাপার আছে। সবকিছু মিলিয়ে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরে আমরা একটা সরকারের সাথে আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্ত পরে কমিশন সিদ্ধান্ত নেবে। সংবিধান সংস্কার পরিষদের শপথ বিতর্ক আদালতের মাধ্যমেই সমাধান হবে বলে উল্লেখ করেন CSC। যেটা হাইকোর্টে বিচারাধীন বিষয়, সেটি ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।
মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের জন্য অনলাইন ও অফলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। রাজধানী সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান মন্ত্রী। বলেন, রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস অনুষ্ঠিত হবে। অন্যদিকে শনিবার, সোমবার ও বুধবার শিক্ষার্থীরা স্কুলে উপস্থিত হয়ে অফলাইন ক্লাসে অংশ নেবে। জ্বালানি সংকট মোকাবিলায় ঢাকা মহানগর এলাকার কিছু শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে সপ্তাহে শনি, সোম, বুধ 3 দিন অফলাইনে বা সশরীরে ক্লাস চলবে বলেও জানান তিনি। আর প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো হবে বলে জানান মন্ত্রী। সানডেতে মানে অনলাইন ক্লাস হবে, মানডে ফিজিক্যালি স্কুলে আসবে, ক্লাস করবে, টিউসডে অফলাইন মানে অনলাইন, টিউসডে অনলাইন আর ওয়েডনেসডে ফিজিক্যালি আসবে এবং থার্সডে অনলাইন। অল্টারনেট ডেতে আমরা 3 দিন তাদেরকে স্কুলে আনবো আর 3 দিন তারা বাসাতে ক্লাস করবে। 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও 8 জনের মৃত্যু হয়েছে। রাজশাহীতে মেডিকেল কলেজ হাসপাতালে 4, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 2 এবং বরিশালে প্রাণ হারায় 2 শিশু। এদিকে হাম উপসর্গে সারা দেশের হাসপাতালেই বাড়ছে রোগীর সংখ্যা। এক্ষেত্রে অভিভাবকদের আরও সচেতন হওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। প্রতিনিধিদের তথ্যে আরও জানাচ্ছেন আফরিন পপি। রাজশাহীতে উদ্বেগজনক হারে বাড়ছে হামের প্রকোপ। গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে 4 শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে ওই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন 132 জন। এদিকে চলমান এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত 479 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 50 জনে। দেখা যাচ্ছে বাচ্চা নেগেটিভ দিকে চলে যাচ্ছে। পরে তখন আমি এমার্জেন্সি সিরাজগঞ্জ সদরে নিয়েছিলাম। ওখান থেকে আমাকে বললো যে আপনি সরাসরি রাজশাহী মেডিকেলে চলে যান। প্রথমে জ্বর থেকে আসাতে ঠান্ডা থেকে 2 দিন থেকে আপনার হাম বাড়াইছে। এদিকে হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 2 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই হাসপাতালটিতে মোট 9 শিশুর মৃত্যু হলো। এছাড়া গত 24 ঘন্টায় নতুন করে আরও 26 শিশু ওই হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে সেখানে চিকিৎসাধীন রয়েছে মোট 76 শিশু। হাম হয়েছে, জ্বর, কাশি, সর্দি এটা লাগে আইছে, আর ছোট ছোট গাম্মা ছিলেন বাইরেছে। আসছি আজকে 3 দিন, এখন সুস্থ হয়েছে অনেকটা, আল্লাহর রহমত। বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 24 ঘন্টায় হামের উপসর্গে প্রাণ যায় 2 শিশুর। হামের সংক্রমণ বাড়তে থাকায় শিশুদের বিষয়ে অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ দেন চিকিৎসকরা। হাম রোগী শনাক্ত হলে অথবা সাসপেক্টেড কেস অফ হাম হলে আমরা প্রথম ধাপ হলো আইসোলেশন, রোগের ট্রান্সমিশনটা হল করা, ইন্টারাপ্ট করা। নাম্বার 2, সব বাচ্চাদের হাম হয় না, হাম হয় যারা ইমিউনো কম্প্রোমাইজড, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম আছে, তাহলে আমাদের শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো দরকার। আফরিন পপি, মোহনা সংবাদ। হাম আক্রান্ত শিশুদের বেশিরভাগই বয়স 9 মাসের কম। চিকিৎসকরা বলেন, গেল 2-3 বছরে টিকা কার্যক্রমের গাফিলতিতে এই মুহূর্তে রোগটি ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। এই ভয়াবহতার পেছনে অপুষ্টিও একটি বড় কারণ। নিউমোনিয়া, ডায়রিয়া সহ জটিল উপসর্গ না হলে ঘরেই হামের চিকিৎসা নেওয়া সম্ভব বলে জানান বিশেষজ্ঞ চিকিৎসকরা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। দিন দিনই ভয়াবহ হয়ে উঠছে হাম। গেল 24 দিনে হামের উপসর্গ নিয়ে 138 শিশুর মৃত্যু হয়েছে, আর নিশ্চিত হামে নিহত হয় 21 জন। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 1,500, আর হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা প্রায় 8,000। মার্চের মাঝামাঝি থেকে সারা দেশে হাম রোগী বাড়তে থাকায় চাপ বাড়ে হাসপাতালে। শয্যা সংকটে বিভিন্ন জায়গায় সেবা কার্যক্রম ব্যাহত হয়। ঢাকা অনেক জায়গায় আসছিলাম, শ্যামল এখানে আসছিলাম, তারপর মহাখালীতে গেছিলাম, ঢাকা কলেজ হাসপাতালে গেছিলাম, কর্মীতলা গেছিলাম, কোনো জায়গায় রাখে নাই, কোনো জায়গায় সিট খালি নাই বলে। একটু ভালো দেখছি, তারপরে চলে গেছিলাম। পরে আবার কিছু নিয়ে আরাম হয়েছে, মানে শ্বাসকষ্ট বাইরে গেছে, কফগুলা সঠিক মতো আসছে না। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, জ্বর এবং শরীরে র্যাশ উঠলেই আশপাশের স্বাস্থ্য কেন্দ্রে যেতে হবে। 2021, 22, 23 সেই সময় কিন্তু বড়রাই বের হয় নাই, সেখানে বাচ্চাদের তো বের হতেই দিন। ওই সময় কিন্তু আমরা যে 9 মাসের যে হাম রুবেলার ভ্যাকসিনটা নেই, 15 মাসে নেই,
এই সময় কিন্তু একটা গ্যাপ আছে, অনেকেই নেয়নি। তত্ত্বাবধায়ক সংক্রমণের সময় আমি যেটা খেয়াল করছি, অনেক সেন্টারে কিন্তু ভ্যাকসিনের ক্রাইসিস ছিল। এখানে কিন্তু আগে যে প্রোটেকশন আমাদের ছিল প্রায় 90%-এর বেশি, সেক্ষেত্রে হয়তো আমরা যদি ইন জেনারেলি চিন্তা করি 50, 60, 70% প্রোটেকশন, বাকি 30-40 প্রোটেকশন নাই, সেই বাচ্চাগুলা এফেক্টেড হয় স্বাভাবিক। সাধারণত জেলা উপজেলা পর্যায়ের হাসপাতালেই হামের চিকিৎসা হয়। এবার সংক্রমণের প্রকোপ বেশি হওয়ায় এবং জটিলতা বাড়ায় অধিকাংশ রোগীকে ঢাকায় পাঠানো হচ্ছে। নরমাল 3-4 দিন র্যাশ, তারপর দিন জ্বর, এরপর র্যাশ, এরপরে মানে এক সপ্তাহের মধ্যে সে ইউজুয়ালি রিকভারি হয়ে যাচ্ছে। কিন্তু যে অ্যালার্মিং সাইনগুলো যদি থাকে, বিশেষ করে শ্বাসকষ্ট, খিঁচুনি বা অন্য ধরনের মানে সিভিয়ার ডায়রিয়া, তাহলে আমাদের হাসপাতালে আনতেই হবে। আতঙ্কিত না হয়ে অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ দেন চিকিৎসকরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। প্রতি মাসে জ্বালানিতে 2.5 থেকে 3,000 কোটি টাকা ভর্তুকি দেওয়ার কথা জানিয়েছেন জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। তিনি জানান, প্রতি লিটার ডিজেল 55 টাকা ভর্তুকি দিচ্ছে সরকার। সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, এখন ডিজেল বিক্রি হচ্ছে প্রতি লিটার 100 টাকায়, তবে সমন্বয় করলে এর প্রকৃত মূল্য দাঁড়ায় 155 টাকা। যুদ্ধ পরিস্থিতির উন্নতি হলেও তেলের দাম বৃদ্ধির বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি। বলেন, দেশে এখন ডিজেল মজুদ আছে 1,43,143 মেট্রিক টন, অকটেন মজুদ আছে 9,569 টন এবং পেট্রোল মজুদ আছে 16,812 মেট্রিক টন। আগামী 2 মাসের পেট্রোল ও অকটেন মজুদ আছে বলেও জানান তিনি। আমাদের মূল জ্বালানি হচ্ছে ডিজেল, অকটেন এবং পেট্রোল। ডিজেলে আজকে দিনে আমাদের মজুদ আছে 1,43,143 মেট্রিক টন। 1 লিটার ডিজেল আমরা বিক্রি করছি 100 টাকায়। আমাদের যে ডাইনামিক প্রাইস, সেই প্রাইস ক্যালকুলেশন করে আমরা দেখি যে এটা হওয়া উচিত আজকের দিনে 155 টাকা। এই মুহূর্তে আমরা সরকার প্রায় প্রতি মাসে 2,500 থেকে 3,000 কোটি টাকা তাকে ভর্তুকি দিতে হচ্ছে। ইরান যুদ্ধের 2 সপ্তাহ বিরতির পরেও দেশের বিভিন্ন জেলায় ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও তেল না নিয়ে ফিরে যাচ্ছেন গ্রাহকরা। অনেক জায়গায় কার্যো অ্যাপের মাধ্যমে দেয়া হচ্ছে তেল। প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। ইরান যুদ্ধের প্রভাবে গেল 1 মাস ধরে বাংলাদেশে চলছে জ্বালানি তেলের সংকট, যা 2 সপ্তাহ যুদ্ধবিরতির পরেও তীব্র আকার ধারণ করেছে। দিনাজপুরের বিরলে ফিলিং স্টেশনে দেখা দিয়েছে জ্বালানি তেলের সংকট। তেলের অপেক্ষায় পাম্প চত্বরে ভিড় করছেন শত শত মোটরসাইকেল চালকরা। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও তেল না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন ক্রেতারা। কষ্ট করে তেলটা পাইছি, কষ্ট এর মতন আর কষ্ট নাই, অনেক গাড়ি মজুদ করতেছে তেল। ময়মনসিংহে জ্বালানি তেল সংগ্রহে দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তেল নিচ্ছেন মোটরসাইকেল, কার ড্রাইভার ও মালিকরা। যে পরিমাণ গাড়ি, আসলে তাদেরও হিমশিম খাওয়ার ব্যাপার। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মজুত করা 10,100 লিটার জ্বালানি তেল জব্দ করেছে জেলা প্রশাসন। সিরাজগঞ্জে ফুয়েল কার্ড নীতিতে তেল বিক্রি করায় গ্রাহকদের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে মাঝে মাঝে পাম্পে তেল সংকট থাকায় গ্রাহকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। নিয়মটা আসলে ভালো আছে, আমার কাছে ভালো লাগছে, এবং যে পরিমাণ তেল দিচ্ছে তাতে একজন মানুষের মনে হয় আর লাগে না। কার্ড পাওয়ার পরে তেল নেওয়াতে তেমন ঝামেলা নাই। ট্যাগ অফিসাররা বলছেন, ফুয়েল কার্ডের মাধ্যমে সুশৃঙ্খলভাবে তেল বিতরণ করা হচ্ছে। যাদের কার্ড আছে আমরা এনশিওর করতেছি সেই কার্ডগুলোকে তেল দেওয়ার জন্য, যাদের কার্ড নেই তাদেরকে আমরা তেল দিচ্ছি। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও শিবগঞ্জ উপজেলায় জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতে অনিয়ম ও কালোবাজারি রোধে অ্যাপ ভিত্তিক নতুন কার্যক্রম চালু করেছে প্রশাসন। প্রয়োজনের বেশি আমরা কাজ যেন না করি, সেই ক্ষেত্রে আমরা একটু সচেতন হব। আমি সকলের সহযোগিতা কামনা করছি। দ্রুত এই সমস্যা সমাধান করে তেলের সরবরাহ স্বাভাবিক করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবার বৈশাখী নামে নয়, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব তাদের নিজ নিজ নামে উদযাপন করা হবে। সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। তিনি বলেন, বৈশাখী নামটিতে শুধু 3টি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব ছিল, যে কারণে এবার সেটি বাদ দিয়ে বিজু, বৈশু, সাংগ্রাই, বিশু, চাংলান, চাকরান নামে 12 এপ্রিল থেকে উৎসব পালন শুরু হবে।
চাঁপাইনবাবগঞ্জে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির আদলে ভুয়া কার্ড ছাপিয়ে 20,000 অসহায় দুস্থদের মধ্যে নিম্নমানের চাল বিতরণের অভিযোগ উঠেছে এক নারী ও তার সহযোগীর বিরুদ্ধে। কোটি টাকা হাতিয়ে নিয়ে অভিযুক্তদের লাপাত্তা হয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। এদিকে শিগগিরই তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি শহীদুল ইসলামের পাঠানো তথ্য ও বিস্তারিত জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। মুক্তিযুদ্ধের বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ, এই স্লোগান ব্যবহার করে হুবহু কার্ড তৈরি করা হয়েছে নিপুণভাবে। বোঝার উপায় নেই এটি আসল না নকল। ভুক্তভোগীরা জানান, মেসার্স মাসকুরা ট্রেডার্স নামে ধাইনগর ইউনিয়ন পরিষদ থেকে একটি ট্রেড লাইসেন্স নিয়ে প্রতারণার ফাঁদ পেতে বসত ঘরেই নিম্নমানের চাল মজুদ রেখে ব্যবসা করছেন স্থানীয় বাসিন্দা জেসমিন বেগম। 5,000 টাকা দিয়ে কার্ডটি নিয়ে পরে বুঝতে পেরেছেন এটি সরকারি নয়। আগে বুঝতে পারলে টাকা দিয়ে কার্ড নিতেন না, আক্ষেপ ভুক্তভোগীদের। আমরা গরিব শ্রেণীর মানুষ, ভালো মন্দ কোনটা বুঝছি, আমরা মনে করছি 1 মাস খাওয়া হবে। সরকার যদি তদন্ত করে যে আসলে ঘটনাটা কি সত্য না মিথ্যা, এটুকু যেন সরকার যাচাই করে, তাহলে জনগণের জন্য একটু বেশি ভালো হবে। চলতি মাসে চাল দিলেও আগামী মাসে পাওয়া যাবে কিনা তা নিয়ে শঙ্কায় হাজারো অসহায় মানুষ। 1 মাস দিচ্ছে, এই মাসে দিল, সামনে মাসে যদি না দেয় তাহলে কোথায় যাব? ওই যদি চলে যায় তাহলে তো আমরা কাউকে খুঁজে পাবো না। কখন পালিয়ে যাবে জানতে পারা যায় না, কিন্তু চাল তো দিতেই আছে মানুষ। এদিকে জেসমিন বেগমের মন্তব্য না পাওয়া গেলেও তার সহযোগী স্বীকার করেন এটি সরকারি কোনো সংস্থা বা দফতরের নয়। 4,000 টাকার মধ্যে যেটা আমরা 15 টাকা মানে ধরে 15 টাকা না, আমরা 500 টাকা ধরে নিয়েছি। যে 30 কেজি চাউল 500 টাকা দাম, গ্রাহককে জিজ্ঞেস করলে পাবেন। স্থানীয়রা বলছেন ভুয়া কার্ড তৈরি করে চাল দিচ্ছে যাতে লোভে পড়ে মানুষ প্রতারণার ফাঁদে পড়ে। এটি তাদের প্রতারণার জাল, তাই দ্রুত আইনের আওতায় এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার দাবি তাদের। ব্যাপক পরিমাণ, বিপুল পরিমাণ অর্থ অলরেডি কালেক্ট করে ফেলেছে। এখন তারা যখন চাল দিচ্ছে প্রতিদিন 500 টাকা করে আবার তারা নিচ্ছে। আর এই কার্যক্রম প্রতারক চক্রের হয় তাহলে ক্ষতিগ্রস্ত হবেন 20,000 সদস্য। প্রতারণার বিষয়টি টের পেয়ে ওই নারীর ট্রেড লাইসেন্সটি বাতিল করেছে ইউনিয়ন পরিষদ। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। 24 মাস ধরে মানে চাউলটা পায় আর কি। এই সিস্টেমে ওরাও মানে একবার মানে ওই কার্ডটা ব্যবহার করেছিল, যার কারণে আমি এটার ব্যাপারে ব্যবস্থা নিয়েছিলাম, তখন এটা বন্ধ করে দিয়েছিল আর কি। তদন্ত করে সত্যতা পাওয়া গেলে শিগগিরই আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। আমরা তদন্ত করে দেখব। আমি ডিসি ফুড আছেন, যেহেতু তার দপ্তরের সাথে সম্পর্কিত, এই বিষয়টি নিয়ে তার সঙ্গে কথা বলবো, যোগাযোগ করব, এবং এটা যদি সত্যতা থেকে থাকে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো এই বিষয়ে। নিরীহ ও দুস্থ মানুষ ক্ষতিগ্রস্ত হবার আগেই প্রশাসন কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা সকলের। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে সংলাপে যোগ দিতে রাতে ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হচ্ছে ইরানি প্রতিনিধি দল। সংলাপ চলাকালেও ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বহাল থাকবে এবং ইরান সমঝোতা চুক্তিতে না পৌঁছালে ফের সামরিক অভিযান শুরু হবে দেশটিতে। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে সংলাপে যোগ দিতে রাতেই ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হচ্ছে ইরানি প্রতিনিধি দল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদাম। আসন্ন সংলাপ নিয়ে ইরানকে নতুন হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, সংলাপ চলাকালেও ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বহাল থাকবে এবং ইরান সমঝোতা চুক্তিতে না পৌঁছালে আবারও সামরিক অভিযান শুরু করা হবে দেশটিতে। এদিকে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে ফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইসরায়েলের সাবেক সেনাপ্রধান জেনারেল হারজি হালেভির 19,000-এর বেশি গোপন ছবি ও ভিডিও হ্যাক করতে সমর্থ হয়েছেন ইরানি হ্যাকার গ্রুপ হান্দালা। ঐশী আলম, মোহনা সংবাদ। এবার ক্রিকেট। নারী ও পুরুষ ক্রিকেটারদের ঘরোয়া লিগে ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দীর্ঘদিন ধরে চলা অপর্যাপ্ত পারিশ্রমিকের কাঠামোর বিষয়টি মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিসিবি প্রধান তামিম ইকবাল। এখন থেকে নারী ক্রিকেটাররা টি-20-তে 5,000 টাকার পরিবর্তে 10,000, ওয়ানডেতে 5,000-এর পরিবর্তে 15,000 এবং লঙ্গার ভার্সনে 8,000 টাকার পরিবর্তে 20,000 করা হয়েছে। পাশাপাশি পুরুষ ক্রিকেটারদের ম্যাচ ফি 70,000 টাকা থেকে বাড়িয়ে 1 লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিদ্যুৎ সাশ্রয় করতে বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের সময় পরিবর্তন করবে ক্রিকেট বোর্ড। বিশ্বব্যাপী জ্বালানি সংকটের কারণে আসতে যাচ্ছে এই পরিবর্তন। চলতি মাসের 17 তারিখ থেকে মাঠে গড়াবে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সাদা বলের সিরিজ। বিসিবি প্রধান তামিম ইকবাল বলেন, বিদ্যুৎ সাশ্রয় করতে নিউজিল্যান্ড সিরিজের সময় পরিবর্তন করে ওয়ানডে ম্যাচ বেলা 11টায় অথবা 11:30টায়, আর টি-20 সিরিজ হতে পারে দুপুর 2টা থেকে 2:30টার দিকে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। আবু সাইদ হত্যা মামলায় 2 আসামির মৃত্যুদণ্ড, বাকিদের যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদে সাজা, রায় অসন্তুষ্ট শহীদদের পরিবার। গুমের মতো মানবাধিকার লঙ্ঘন বন্ধে কার্যকর অবস্থানে সরকার, জানালেন আইনমন্ত্রী। বর্তমান সরকারে 42 দিনে হয়নি ক্রসফায়ার। বগুড়া 6 ও শেরপুর 3 আসনে নির্বাচনে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। শেরপুরে জামায়াত প্রার্থীর ভোট বর্জন, নির্বাচন শান্তিপূর্ণ হওয়ার দাবি সিএসসি। এবং পরীক্ষামূলকভাবে ঢাকার কিছু মাধ্যমিকে সপ্তাহে 3 দিন অনলাইন ক্লাস, জানালেন শিক্ষামন্ত্রী। ইতিবাচক ফল পেলে প্রাথমিকের বিষয়ে সিদ্ধান্ত। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।